স্বাগত এখন জনপদের সঙ্গে আছি আমি সুমাইরা চি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে জাতি। জরিপের অর্ধেক বাকি রেখেই সুনামগঞ্জে কাল শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। ঝুঁকিতে বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ভোরে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। হাসিব বিল্লার প্রতিবেদন। ভোরের আলো ফুটতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফুলেল শ্রদ্ধা জানান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। এর কিছুক্ষণ পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে সুর। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সহ দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আইন উপদেষ্টা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান বুদ্ধিজীবীদের আত্মত্যাগেরই ধারাবাহিকতা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেট। ঢল নামে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষের। বাঙালি জাতির দীর্ঘ লড়াই সংগ্রামে বুদ্ধিজীবীরা মেধা, মনন কিংবা লেখনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। তবে দীর্ঘ 53 বছরে বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন আজও অধরা রয়ে গেছে। তবে 24-এর এই গণ অভ্যুত্থান, 71-এর সেই শহীদদের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে হাসিব বিল্লাহ, এখন ঢাকা। ৫ আগস্টের পর দেশ থেকে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। সামনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। নতুন সুযোগ সৃষ্টি করেছি, সেই সুযোগকে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র
আমরা প্রতিষ্ঠা করতে চাই। জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন, সরকার গঠন করবার সুযোগ পাবেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ। সেখানে আছেন নাইম আবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবির, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং একই সঙ্গে জানাবেন শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে কি বলছেন। রাত্রি সবশেষ যদি পরিস্থিতি বলতে চাই তাহলে আপনাকে একটু জানিয়ে রাখি যে বিএনপি ইতিমধ্যেই এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছে, এরপরে জাতীয় নাগরিক কমিটি শ্রদ্ধা নিবেদন করেছে। কিছুক্ষণ আগে আপনার সাথে যখন আমি যুক্ত হচ্ছিলাম লাইভে, তার আগে এখানে জাতীয় পার্টি ওখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও ছোট বড় বিভিন্ন রকমের দল কিন্তু এখানে এসেছেন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর বাইরে যদি দেখি যে সর্বস্তরের মানুষের কথা যদি একটু বলতে চাই, আপনি নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন যে এখানে বেশ মানে একেবারে শ্রদ্ধা ভরে স্মরণ করবার জন্য যে সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু সবাই এখানে চলে এসেছে। এবং আমরা এখানে অবস্থান করছি প্রায় 7:30 থেকে, অর্থাৎ 7:30 থেকে এখন প্রায় 12টা বাজে। এই দীর্ঘ সময় ধরে কিন্তু সর্বস্তরের মানুষ, সব বয়সী মানুষ, একেবারে ছোট থেকে শুরু করে বৃদ্ধ, মাঝারি, শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ কিন্তু এখানে এসছেন এই শ্রদ্ধা নিবেদন করতে। এবং তাদের আসলে একটাই প্রত্যাশা, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো যাদের সাথে আমাদের কথা হয়েছে, বিশেষ করে ছাত্র দলের সাথে কথা হয়েছে, এর বাইরে গিয়ে যে জাতীয় নাগরিক কমিটি তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বলছেন যে শহীদ বুদ্ধিজীবী যারা এই বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 71-এর গণহত্যার সাথে যারা জড়িত, এবং একই সাথে তাদের যেহেতু বিচার করা সম্ভব হয়নি, বিচার করতে পারেনি, ইতিহাসের দায় রয়েছে সেখানে, এবং একই সাথে জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে, প্রায় 1,500-এর মতো ছাত্র জনতা এখানে মারা গেছে, তাদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। সেই গণহত্যার যদি বিচার না হয় তাহলে একইভাবে এটিও ইতিহাসের একটি দায় থেকে যাবে। সুতরাং তাদের সকলের দাবি যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের প্রতি যে জুলাই গণহত্যার বিচার তারা আসলে চায়, এবং এটি খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব এই কার্যক্রমটি শুরু করবার জন্য তাদের প্রত্যাশা। এটি হচ্ছে সাধারণ যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত তাদের বক্তব্য। আর যদি সাধারণ মানুষের কথা বলি তাহলে তারা বলছে যে নতুন বাংলাদেশের ছাত্র জনতার যে ঐক্য, সেই ঐক্য ধরে রাখবার ব্যাপারে তাদের বক্তব্য তারা দিয়েছেন। সাংস্কৃতিক সংগঠনগুলো বলছে যে এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে যেন নতুন করে তারা নতুন দেশ গড়তে পারে, সেই বিষয়ে তাদের বক্তব্য রয়েছে, এবং তারা পরামর্শ দিচ্ছেন সবাই মিলে যেন সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ থাকে, ঠিক যেরকমভাবে ফ্যাসিবাদী সরকার এবং একই সাথে শেখ হাসিনার পতনের জন্য যারা আন্দোলন করেছে সবাই মিলে একসাথে থাকবার জন্য তারা আসলে আহ্বান জানাচ্ছেন। এর বাইরে যদি একটু জানিয়ে রাখি, রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির নেতারা এখানে এসেছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু একই রকম কথা বলেছে, এবং একই সাথে তারা কিন্তু সংস্কারের পেছনে সময় ব্যয় না করে নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব হয় সেই ব্যাপারে কিন্তু বরাবরই বিএনপি, আপনি জানেন যে নির্বাচনের ব্যাপারে জোর দিয়ে এসছেন, সেটি তারা বরাবরই বলেছেন, এবং আজও কিন্তু তারা একই কথা বলেছেন যে যত দ্রুত সম্ভব তারা আসলে নির্বাচন চায়। তো সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি, একেবারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবার জন্য এই সর্বসাধারণ মানুষের ঢল এখানে নেমেছে, এবং এখনও স্লোগানে মুখর হচ্ছে, গানের যে সুর, সেই সুরে আসলে মুখরিত হচ্ছে মিরপুরের এই বুদ্ধিজীবী এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ। তো আপাতত রাত্রে এই ছিল আমার কাছে সবশেষ, পরবর্তীতে কি হয় নিশ্চয়ই সেটি আপনাকে জানাবো। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ। এখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন নাইম আবির। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ নিয়ে আরও জানাতে নগরীর পাহাড়তলী বধ্যভূমি থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, বুদ্ধিজীবী দিবস ঘিরে নগরীতে সারাদিন কি কর্মসূচি রয়েছে? রাত্রি, আপনি নিশ্চয়ই অবগত আছেন 1971 সালের ডিসেম্বরে মুক্তিকামী বাঙালি যখন একেবারে বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই অর্থাৎ 14 ডিসেম্বর এই জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীকে নারকীয়ভাবে হত্যা করে, এবং সেই হত্যার মধ্য দিয়ে মেধাশূন্য করার চেষ্টা করেছিল পাকিস্তানি বাহিনী।
এই 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে সারা দেশে তখন থেকে পালিত হয়ে আসছে এবং তারই অংশ হিসেবে সারা দেশের মতো আজ চট্টগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামের শহীদ মিনার থেকে শুরু করে যে সকল বদ্ধভূমিগুলো আছে সব জায়গাতেই বিনম্র শ্রদ্ধা আর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় বদ্ধভূমি, যেটি পাহাড়তলি বদ্ধভূমি হিসেবে পরিচিত, যেখানে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রায় 5,000-এর বেশি নিরীহ মানুষকে এখানে এনে হত্যা করা হয়েছিল এবং প্রায় 2.25 একর জায়গা জুড়ে কিন্তু এই বদ্ধভূমিটি। তবে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে এই বদ্ধভূমিটি অনেকটা দখল হয়ে গেছে, চারপাশে ভবন অবকাঠামো তৈরি হয়েছে। যদিও এই বদ্ধভূমি সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আন্দোলন করে আসছে, এটি নিয়ে মামলাও হয়েছে, চলমান রয়েছে এবং এখানে যারা আসছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতিস্তম্ভ হচ্ছে এই বদ্ধভূমিগুলো। চট্টগ্রামে কিন্তু প্রায় 70টির বেশি বদ্ধভূমি রয়েছে, প্রায় সবকটি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি বেদখল হয়ে গেছে, কোনো স্মৃতিচিহ্ন এখনও নেই। এখানে যারা এই বুদ্ধিজীবীদেরকে সম্মান জানাতে এসছেন, তাদেরকে শ্রদ্ধা জানাতে আসছেন, তারা বলছেন যে ইতিহাসের সাক্ষী হিসেবে, ইতিহাসের অংশ হিসেবে এই বদ্ধভূমিগুলো সংরক্ষণ করা খুবই জরুরি, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক করে জানতে পারে। একই সাথে পাকিস্তানি হানাদার বাহিনী যে এখানে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো যেন তারা মনে রাখতে পারে, এমন দাবি উঠেছে এখানে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পাহাড়তলী বদ্ধভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের সবশেষ তথ্য। জানাজা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হয়েছে বাংলা একাডেমিতে। সেখানে আছেন রাব্বি হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কতক্ষণ বাংলা একাডেমিতে রাখা হবে? রাত্রি প্রয়াত কবি হেলাল হাফিজের মরদেহ রাখা হয়েছে তার প্রিয় প্রাঙ্গণ বাংলা একাডেমির নজরুল মঞ্চে। কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে, জানাজার পর শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এখানে উপস্থিত হয়েছেন তার স্বজন, তার ভক্ত, অনুরাগী, বিশিষ্ট জনরা। তারা উপস্থিত হয়ে কবিকে শেষবার এক নজর দেখার জন্য তারা এখানে এসেছেন, তারা শেষ বিদায় জানাচ্ছেন এবং এখানে আসা যারা ভক্ত অনুরাগীরা তাদের স্মৃতিচারণ করছেন, তার কবিতা পড়ে যারা এই আশার সঞ্চার করেছিলেন, বিভিন্ন সময় প্রেম দ্রোহ নিয়ে তিনি কথা বলেছেন, লিখেছেন, সেই তার ভক্ত অনুরাগীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। পরিবারের স্বজনরাও বলছিলেন স্মৃতির কথা, তিনি যখন ছোট ছিলেন তাদের সঙ্গে বেড়ে ওঠার কথা, তার পরিবারের স্বজনরা, তার ভাই ভাতিজি সবাই আসলে আমাদেরকে বলছিলেন। এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু জানাজা শুরু হবে, এখনও অনেক ভক্ত অনুরাগীরা পথে আছেন, আসছেন, যার কারণে কিছুক্ষণ সময় আরও নেবেন এখন, সেই কারণেই আসলে একটু দেরি হচ্ছে তার জানাজায়। তবে এখানে এসে এখানে ভক্ত অনুরাগীরা তার কথাই বলছেন, তারা আসলে স্মৃতিচারণ করছেন এবং কবির শেষ জীবনের সময়টুকু আসলে একাকিত্বে কেটেছে, নীরবতায় কেটেছে তার সুপার হোম হোস্টেলে এবং সেখানেই তিনি আসলে কবিতা লিখতেন। তিনি বিভিন্ন সময় আসলে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন এবং তরুণদের কাছে তিনি অত্যন্ত পছন্দের ছিলেন। তবে শেষ বয়সে তিনি আসলে একাকিত্ব এতটাই নীরব ছিলেন, যার কারণে তাকে আসলে নীরবতা বা একাকিত্বের কবিও আসলে বলে থাকেন। এখন এইখানে আমরা দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা আলম ফারুকী তিনি এসেছেন, এসে তিনি আসলে কৌশল বিনিময় তার স্বজনদের সঙ্গে সমবেদনা জানাচ্ছেন, শোক জানাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু জানাজা অনুষ্ঠিত হবে তারপর তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরবর্তীতে আবার জাতীয় প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে, সেখানেও আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সেখানে দাফন করা হবে এবং এখানে আমরা দেখছি যে তার যে তরুণ ভক্ত যারা তারা পাঠক আছেন তারাও কিন্তু এখানে এসে তাকে শেষবার দেখার জন্যই তাকে দেখতে এখানে এসেছেন এবং পরিবারের সদস্যরা সবাই এসেছেন, তারা তাদেরকে সকলে সমবেদনা জানাচ্ছেন এবং তিনি আসলে এই বলা যায় যে এই পৃথিবীর প্রেম সব যুদ্ধ সাঙ্গ করে অনন্ত পথের দিকে তিনি যাত্রা করলেন এবং এই যাত্রা অনন্তকালের এবং তার যে কবিতা, সেই কবিতা তরুণদের কাছে
পাঠকদের কাছে তারুণ্যের কাছে এখনও উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করবে বলছেন এখানে তার ভক্ত অনুরাগীরা। এই ছিল আমার কাছে সবশেষ খবর। কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হয়েছে বাংলা একাডেমিতে। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাছিলেন রাব্বি হোসেন। রাজশাহীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, আজ কতটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। রাত্রি আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজশাহী বিভাগে যারা নিহত হয়েছে সেই নিহত পরিবারগুলোকে আসলে আজকে এই জেলা শিল্পকলা একাডেমিতে সকাল 9টা থেকেই আসলে আমন্ত্রণ জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি যে ফাউন্ডেশন আছে তারা, এবং সকাল থেকে আমরা কিন্তু এখানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে যারা শহীদ পরিবার রয়েছেন তাদেরকে আসতে দেখেছি এবং তারা কিন্তু এখনো পর্যন্ত আসছেন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বা নিজস্ব ব্যবস্থাপনায় কিন্তু তারা এসেছে। এখানে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে রাজশাহীতে 63টি শহীদ পরিবার রয়েছে, যার মধ্যে আজকে কিন্তু 43টি পরিবারকে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে আসলে দেয়া হচ্ছে। এখন যেটি আসলে চলছে, তারা এই শিল্পকলা একাডেমিতে এসেছেন, এখানে বিভিন্ন বুথ রেখেছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এবং সেখানে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে, তাদেরকে টোকেন দেওয়া হচ্ছে এবং এখান থেকে তারা আসলে তাদের পরিবারের কোন সন্তান বা কোন স্বজনকে হারিয়েছেন এবং এর প্রেক্ষিতে তারা আসলে কি বিচার চান, কি দাবি করছেন, সেইগুলো কিন্তু আসলে রেকর্ড করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে এখানে এবং তাদের এই দাবি দেওয়াগুলো কিন্তু তারা শুনছেন। একই সাথে এখানে এই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে শিল্পকলা একাডেমির যে কনফারেন্স রুমটি রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জুলাই আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি কিন্তু আসলে এখানে রওনা দিয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই কারণে কিন্তু এখনো যারা আছেন একটু শীতের সময় হওয়ার কারণে কিন্তু বাইরে অনেকেই রোদে অপেক্ষা করছেন এবং তিনি আসলে এই প্রোগ্রামটি শুরু হবে। একই সাথে কিন্তু রাজশাহী বিভাগের যারা এই আন্দোলনে ছিলেন তারাও কিন্তু এখানে এসেছেন, অনেক আহত আছেন যারা, তাদেরকেও আমরা এখানে লক্ষ্য করছি এবং এই রাজশাহী বিভাগের পুরো 8টি জেলার যারা সমন্বয়করা আছেন তারাও কিন্তু এখানে আসলে এসেছেন এবং তারা একে অপরের খোঁজ নিচ্ছেন, আলাপ করছেন এবং তারা বলছেন যে আসলে পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই স্বপ্ন নিয়েই এখানে কথা হচ্ছে। তো রাত্রি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চোখের চিকিৎসায় আমেরিকা থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। বিনামূল্যে আহতদের দিচ্ছেন চিকিৎসা সেবা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রামে মোট কতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আয়োজকরা এই বিষয়ে আসলে কি বলছেন? রাত্রি সকাল 10টা থেকে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। মূলত আমেরিকা থেকে একজন চিকিৎসক এসেছেন, যিনি স্বাস্থ্য উপদেষ্টার অনুরোধে মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা চোখে হতাহত হয়েছে তাদের চিকিৎসার জন্যই তিনি মূলত উড়ে এসেছেন সুদূর আমেরিকা থেকে এবং নগরের একটি বেসরকারি হাসপাতালের চক্ষু হাসপাতালে সেখানে সকাল 10টা থেকে এই চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয় এবং এই হাসপাতালটিতে এখন পর্যন্ত 9 জনের যে প্রাথমিক চিকিৎসা সেটি দেয়া হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি এবং সেই সাথে চিকিৎসকের সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তাদের যে চিকিৎসা চলছে সেটি ঠিক আছে, তবে কয়েকজনের হয়তো অপারেশনের প্রয়োজন হতে পারে এবং একই সাথে কারো বুলেটের আঘাতে চোখে ছানি পড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে তাদের অপারেশনের প্রয়োজন হতে পারে এবং মূলত যিনি চিকিৎসক এসেছেন তিনি স্বাস্থ্য উপদেষ্টার অনুরোধে এসেছেন এবং গতকাল তিনি রাজধানীতে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের চিকিৎসা করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রামে 9 জন
রোগীকে এখন পর্যন্ত তিনি চিকিৎসা দিয়েছেন এবং তিনি যে 9 জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন এবং রাজধানীতে যাদের চিকিৎসা দিয়েছেন তাদের ব্যাপারে কিন্তু তার সাথে যোগাযোগ অব্যাহত থাকবে এবং তিনি বলেছেন যে প্রয়োজন যদি পরে সেই ক্ষেত্রে তিনি আবারও আসবেন এবং সেই ক্ষেত্রে যাদের চিকিৎসার প্রয়োজন তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এবং আপনাকে বলে রাখি যে ঢাকার পরে রাজধানীর পরে কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বেশি হতাহতের সংখ্যা ঘটে এবং সেই সাথে এখানে কিন্তু অনেকে অর্থাৎ এখানে নিহতের সংখ্যা যেমন বেশি তেমনি হতাহতের সংখ্যাও কিন্তু বেশি। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক রোগী কিন্তু এসেছেন, মোট 12 জন রোগী এসেছেন এবং তারা এখান থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই হচ্ছে যে রাবার বুলেট এবং সেই সাথে টিয়ার শেলের আঘাতে তারা মূলত চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে তারা এই আঘাতপ্রাপ্ত এবং এই রোগে ভুগছেন বা চোখের সমস্যায় ভুগছিলেন এবং আজকে মূলত যে চিকিৎসা দিচ্ছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তাদের যে এখানকার যেই চিকিৎসা পদ্ধতি বা যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি ঠিক আছে এবং সেভাবে তাদের চিকিৎসা চলবে এবং প্রয়োজনে যদি কারো দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটিও কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার সাথে তিনি কথা বলেছেন, সেই প্রস্তুতিও কিন্তু সরকারের রয়েছে বলে জানা হয়েছে। এবং একই সাথে তিনি বলছেন চট্টগ্রামের যে 12 জন রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন তাদের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। 2 জনের অপারেশনের প্রয়োজন হতে পারে এবং বাকিদের যে স্বাভাবিক চিকিৎসা, কারো চশমা কিংবা কারো ওষুধপত্র সহ ড্রপ সহ অন্যান্য যেই বিষয়গুলোর প্রয়োজন হয় সেই প্রেসক্রিপশন কিন্তু এই চিকিৎসক দিয়েছেন এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী তাদের চিকিৎসা চলবে। রাত্রি চট্টগ্রামে বিনামূল্যে চলছে গণ অভ্যুত্থানে আহতদের চোখের চিকিৎসা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। বন্যার পানি নামতে দেরি করায় সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ কাজের জরিপ শুরু হয়েছে দেরিতে। নভেম্বরের মধ্যে জরিপের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে অর্ধেকেরও কম। এই অবস্থাতেই 15 ডিসেম্বর শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। তবে এবার নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঝুঁকিতে থাকবে হাওরের বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। চলতি বছর বাঁধ নির্মাণ কাজে ইতোমধ্যেই 124 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। জরিপ শেষ হলে যা আরও বাড়বে। সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জের প্রান্তিক পর্যায়ের কৃষকদের ভাগ্য নির্ধারণ করে হাওরের বোরো ধানের উপর। কিন্তু 2017 সালে আগাম বন্যায় এই অঞ্চলের শতভাগ ফসল হানিতে বিপাকে পড়েন জেলার কৃষকরা। সাথে প্রভাব পড়ে জেলা পর্যায়ের অর্থনীতিতে। পরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নতুন নিয়ম করা হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী জেলার ছোট বড় 134টি হাওরে প্রতি বছর 2.25 লাখ হেক্টরের মতো জমিতে বোরো ধানের আবাদ হয়। বিপুল এই ফসল রক্ষায় হাওরে বেড়িবাঁধ আছে প্রায় 1718 কিলোমিটার। এর মধ্যে 1162 কিলোমিটার বাঁধের জরিপের কাজ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জরিপ হয়েছে অর্ধেকেরও কম। এছাড়া নীতিমালা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের কাজ শেষ করার কথা থাকলেও চলতি বছর পানি নামতে দেরি হওয়ায় সব কাজই শুরু হয় দেরিতে। তবে চলতি বছর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাঁধ নির্মাণে অগ্রগতি না থাকায় চরম দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। এছাড়া নির্মাণ কাজ সঠিকভাবে হওয়া নিয়েও শঙ্কা হাওরের নেতাদের। আমরা বুড়োর মৌসুম লাগানোর পরপরেই বেড়িবাঁধ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত বেড়িবাঁধের কোনো খবর নাই। বাঁধের খাসটা ঠিক মতো না হয়, তত্ত্বাবধান না হয়, আমরা দান ফান করবো। এই দান ফান তো আমরা ফাইনে বাসায় লই যাই। কষ্ট করে ক্ষেত করতেছি, এটি আকুল আবেদন জানাই বর্তমান সরকারের কাছে, যাতে আমরা এই যে বাঁধের কাজটা দ্রুত শুরু হয় এবং কাজটা যাতে টেকসই হয়। এমনি যেভাবে হওয়ার কথা এইভাবে হয় না। 18 সালও ঠিক আছে, এরপর থেকে ওই বিচ্যুতি করছে, নীতিমালা ফলোই করা হয়। এবার প্রথম পর্যায়ে সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ বাবদ 124 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। তবে জরিপের কাজ শেষ হলে বরাদ্দের পরিমাণ আরও বাড়বে। 2024 অর্থ বছরে আমরা সুনামগঞ্জ জেলায় প্রায় 775টি স্কিম অনুমোদন দিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন উপজেলাগুলোতে গণশুনানি সম্পন্ন হয়েছে। এখন পিএইচি গঠন প্রক্রিয়া চলতেছে। আশা করতেছি যে নির্ধারিত সময়ের ভিতরেই পিএইচি গঠন করে কাজ শুরু করতে পারবে। 15 ডিসেম্বর থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের মেয়াদকাল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে আসন্ন বড় মৌসুমে আগাম ঢল ও বন্যায় ফসল ক্ষতির শঙ্কা থেকেই যাচ্ছে হাওরের কৃষকদের। তাই যথাসময়ে কাজ সম্পন্নের দাবি তাদের। এখন
সুনামগঞ্জ। আমনের ভরা মৌসুমে অস্থির চালের বাজার। গেল সপ্তাহের ব্যবধানে জাতভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। এ নিয়ে আরও জানাতে নগরীর গোদারপাড়া চালের আড়ত থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, চালের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? হ্যাঁ রাত্রি, আপনি জানেন যে বর্তমানে যে ভরা মৌসুম, আমনের কিন্তু ভরা মৌসুম চলছে। প্রতি বছরই কিন্তু এই ভরা মৌসুমে কিন্তু আমন ধানের এবং যখন ইরি ধান ওঠে তখন ইরি ধানের কিন্তু দাম কমে এবং সেক্ষেত্রে কিন্তু চালের দামটাও কিন্তু কমতে থাকে। কিন্তু এইবারে আমরা লক্ষ্য করছি যে এবারে চিত্রটা কিন্তু একটু ভিন্ন। ভরা আমন মৌসুমে যখন ধান কাটামারা শেষ হচ্ছে এবং হাট বাজারে কিন্তু প্রচুর ধানের সরবরাহ হচ্ছে, ঠিক সেই টাইমেই কিন্তু চালের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে যে চালের দাম গত সপ্তাহে যে দামটি ছিল তার থেকে কিন্তু কেজি প্রতি 8 থেকে 10 টাকা কিন্তু বেড়েছে। সেভাবে কিন্তু হাট বাজারে কিন্তু চাল বিক্রি হচ্ছে এবং এই চালগুলো যেটি বর্তমানে বিক্রি হচ্ছে সেটি কাটারি জাতের যে চালটি সেটি কিন্তু 72 থেকে 75 টাকা পর্যন্ত উঠেছে। গত কয়েকদিন আগেও কিন্তু এই চালটির দাম ছিল প্রায় 68-70 টাকা, সেখানে কিন্তু দামটা বেড়েছে। এভাবে 28 জাতের যে চালটি এবং 49 জাতের যে চাল, সে চালের দামও কিন্তু কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়েছে। পাশাপাশি কিন্তু ভারত থেকেও বর্তমানে চালের যে আমদানি সেটি কিন্তু হচ্ছে। গত মাসে হিলি সীমান্ত যে হিলি বর্ডার থেকে প্রায় 17,000 মেট্রিক টন চাল এসেছে এবং চালের শুল্ক কিন্তু মওকুফ করা হয়েছে, চালের শুল্কবিহীন কিন্তু আসছে। তারপরে ধানের এবং চালের দামটা বাড়ার কারণ হিসাবে যেটি বলছেন ব্যবসায়ীরা সেটি হলো এখানে ধানের দামটা অনেক বেশি কারণেই কিন্তু চালের দামটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে যে চালটি, সেই চালটি কিন্তু দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়িয়েছে। ফলে যে দামটি, সেই দামটি কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা দাম বেড়েছে। এই কারণে হাট বাজারে কিন্তু চালের দামটা অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যদি এখানে বলা হয় যে ব্যবসায়ীরা যেটি বলছে, বিশেষ করে চালের মালিক, চালের আড়তদাররা যেটি বলছে যে যারা বড় ব্যবসায়ী ধানের, তারা কিন্তু ধান স্টক করছেন এবং এখন হাট বাজারে যে ধানগুলো যাচ্ছে সে ধানগুলি সরাসরি মজুতদারের কাছে কিছু ধান চলে যাচ্ছে এবং বড় বড় মিল মালিকরা তারা কিন্তু চাল করছে এবং ধান স্টক করে কিন্তু চাল করছে। এই ক্ষেত্রে কিন্তু বাজারে যে সরবরাহ হওয়ার কথা তেমনটি সরবরাহ হচ্ছে না চালের। আর এখানে যে এইবারে খাদ্য বিভাগ বগুড়া থেকে প্রায় 33,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং ধানের প্রায় 12,000 মেট্রিক টন ধান সংগ্রহ করবে। সেক্ষেত্রে কিন্তু খাদ্য বিভাগ যেটি বলছে এখন পর্যন্ত ধানের যে সংগ্রহ সেটি কিন্তু খুবই কম, প্রায় 1,000 মেট্রিক টন তারা ধান সংগ্রহ করেছে এবং চাল এখন পর্যন্ত সংগ্রহ করতে তেমন পারেনি বলে চলে। আর এখানে ধানের দাম এবারে সরকার 33 টাকা কেজি দর নির্ধারণ করেছে এবং চালের যে দরটি সেটি হলো সিদ্ধ চাল 47 এবং আতপ চালটি 46 টাকা কেজি দর নির্ধারণ করেছে। এখানে বলা যায় যে সরকারের যেমন ধান এবং চালের দামটা বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে বাজার একটু বেশি। তাছাড়া বর্তমান যে ধান বাজারে আসছে সবগুলো ধানই কিন্তু চলে যাচ্ছে বড় বড় মহাজন এবং বড় বড় মিল মালিকের কাছে। সেক্ষেত্রে কিন্তু এখানে যে চালের সে সরবরাহ কম হওয়ার জন্য চালের দাম বাড়ছে। তো এই ছিল রাত্রে আমার কাছে এখানকার চালের দামের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়ার চালের আড়ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। সাতক্ষীরার কলরোয়ায় বেত্রবতী নদীতে নির্মিত বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন 5 গ্রামের মানুষ। সাঁকো ভেঙে যাওয়ায় ড্রামের ভেলায় নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন তারা। এতে পারাপারে বেশি দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। এমনকি পণ্য পরিবহনে তৈরি হয়েছে সীমাহীন ভোগান্তি। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। প্লাস্টিকের ড্রামের ভেলায় ভেসে শিশুদের নদী পারাপারের এই চিত্র সাতক্ষীরার কলারোয়া উপজেলার উপর বয়ে যাওয়া বেত্রাবতী নদীর রায়টা এলাকায়। নদীর উপর থাকায় একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় প্রতিদিন এমন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় শিশুদের। নদীর দুই পাড়ে হেলাতলা ও কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা, কোঠাবাড়ি, শুভঙ্করকাটি, আলাইপুর সহ 5টি গ্রামের মানুষের চলাচলের মাধ্যম ছিল গ্রামবাসীর চাঁদায় নির্মিত এই সাঁকো। তবে সম্প্রতি পানির তোড়ে ভেঙে যায় সাঁকোটি। রায়টা, আলাইপুর, কুড়াবাড়ি, এই 3 গ্রামের লোক এখানে হাজার হাজার লোক পারাপার হয়। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের দুর্ভোগের সীমা নেই। ব্যবসা বাণিজ্য আছে, রায়টা বাজারে দোকানপাট আছে, খুব সমস্যা হচ্ছে। শুধু সেই নয়, ছেলেপিলে আমাকে এখানে অনেক পড়াশুনো করে,
তারা খুব বিপজ্জনক। কোটাবাড়ি যে বড় একটা গ্রাম, সেই গ্রামের বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারছে না। এই ভেলায় কিনে যাচ্ছে, কেউ আর আতঙ্কে থাকতেছে আমার বাচ্চা যদি পানিতে পড়ে যায়। এখানে উৎপাদিত বিপুল শাকসবজি বিক্রি হয় রায়টা বাজারে। হঠাৎ করে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ফসল সহ বিভিন্ন পণ্য পারাপারে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। তারা বলছেন, কয়েক বছর আগে নদীর দুই পাড়ে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে, তবে বাঁশের সাঁকোর পরিবর্তে এখানে পাকা সেতু নির্মাণের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সেটি এখনও বাস্তবায়ন হয়নি। আমাদের ওই পারে থেকে আসতে আর এই পারে যেতে অনেক কষ্ট হয়। আমরা সময় মতো স্কুল যেতে পারি না, ভয় লাগে। আমরা স্কুলে ভিজে যাই, ব্যাগ ভিজে যায়। বন্যে বর্ষায় আমাদের খুব দুর্ভোগ হয়। আমরা এই ব্রিজের কারণে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে আছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, রায়টা সহ বেত্রাবতী নদীর আরও কয়েকটি স্থানে কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করার আশ্বাস তার। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রায়টা কাঁঠালতলা নামক স্থানের যে ব্রিজটার কথা আপনারা বলতেছেন, সেটা আমরা অলরেডি ঢাকায় প্রস্তাব পাঠিয়েছি। এখন আমাদের নতুন করে অনুমোদন আসলে আপাতত বন্ধ আছে। যখন এটা শুরু হবে তখন এটা অনুমোদন দিলে আমরা দ্রুতই কাজটা বাস্তবায়ন করতে পারব। সেতুটি নির্মাণ করা হলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের সঙ্গে কয়রা ও কুশোডাঙ্গা ইউনিয়নের সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপিত হবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভাষা উৎসব। বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে অংশ নিয়েছে দেশের 11টি বিশ্ববিদ্যালয়। আয়োজনাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, ভাষা উৎসবের শেষ দিনে কি কি আয়োজন রয়েছে? রাত্রি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে জাতীয় ভাষা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে দ্বিতীয় দিনের যে প্রথম সেশন সেটি শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে। এখানে একটি সেশন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্গুয়াল ক্লাবের প্রতিষ্ঠাতা নূরে জান্নাত মিম এবং লিমন হাসান তারা একটি সেশন পরিচালনা করছেন এবং এখানে যারা এই ল্যাঙ্গুয়েজ ফেস্টে অংশগ্রহণ করেছেন সবাই কিন্তু ইতিমধ্যেই হলরুমে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে মূলত যে সেশনটি এখন চলছে এটি হচ্ছে টক দি টক, অর্থাৎ ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনের জন্য যে কৌশলগুলো রয়েছে সে বিষয়েই কিন্তু নূরে জান্নাত মিম এবং লিমন হাসান কথা বলছেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্তু একটি প্রাণবন্ত আলোচনা বা সেশন কিন্তু এখানে চলছে এবং যারা অংশগ্রহণকারী তারাও স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছেন এবং যারা সেশন পরিচালনা করছেন তাদের এবং শিক্ষার্থীদের একটি চমৎকার মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই উৎসবটি মূলত হচ্ছে ভাষায় বাংলা ভাষা সহ বাংলা, ইংরেজি, স্প্যানিশ, জাপানিজ সহ অন্যান্য যে ভাষাগুলো রয়েছে বিদেশি ভাষার উপর দক্ষতা অর্জন করা এবং এখানে চর্চা এবং নিয়মিত যেন কথা বলা যায়, ফ্লুয়েন্টলি কথা বলা যায়, এই বিষয়গুলোর গুরুত্ব দিয়েই কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে এবার দ্বিতীয়বারের মতো এই ল্যাঙ্গুয়েজ ফেস্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং গতকাল ছিল প্রথম দিনে এখানে সাহিত্য উৎসব হয়েছে, ফিকশন ফিউশন হয়েছে, কানেক্টিং দি ডটস এবং ব্যাকরণ ব্যঞ্জন, এই সেশনগুলো হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনে কিন্তু এখন একটি সেশন হচ্ছে ইংরেজি ভাষার উপরে। ইংরেজি ভাষায় কথা বলা, দক্ষতা অর্জনের যে কলাকৌশল এবং এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হচ্ছে এবং এই আয়োজনটির স্পন্সর করেছে ব্রাক ব্যাংক এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এখন টেলিভিশন এবং আজকে যে সেশনটি চলছে এরপরে কিন্তু গতকালকে যে ভাষাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে এবং এরপর যে সমাপ্তির যে অধিবেশন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আজকে বিকেলে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ল্যাঙ্গুয়েজ ফেস্টের সর্বশেষ খবর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভাষা দিবস। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন হারুনুর রশিদ। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন জনপদে। টাঙ্গাইলের শীতের শুরু থেকে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই অঞ্চলের রসের গুণগত মান ভালো হলেও পর্যাপ্ত গাছ না থাকায় কাঁচা রসের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে গাছিদের। যদিও স্বাস্থ্য ঝুঁকি থাকায়
কাঁচা রস না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সহকর্মী কাউসার আহমেদের পাঠানো তথ্যছবিতে থাকছে বিস্তারিত। হেমন্তের শেষ ভাগ থেকে বাড়ছে শীতের দাপট। কুয়াশা মোড়ানো ভোরে খেজুরের রস সংগ্রহ কার্যক্রম। সূর্যের তেজ বাড়ার আগেই খেজুরের রসের স্বাদ নিতে ব্যস্ত অনেকে। স্বাস্থ্য ঝুঁকি জেনে অনেকে গরম করে খাওয়ার জন্য কিনছেন। এই চিত্র টাঙ্গাইলের কালীহাতির বিভিন্ন অঞ্চল জুড়ে। জেলায় রসের মান ভালো হওয়ায় রাজশাহী থেকে গাছিরা আসেন রসগুড় সংগ্রহে মৌসুমি বাণিজ্য করতে। মৌসুম জুড়ে প্রতিটি গাছ লিজ নেন 400 টাকায়। আমার রাজশাহী জেলার এদিককার গুড়ের মান ভালো, যেহেতু আমার রাজশাহী জেলার মাটি কমা, আর এদিক মাটি ভালো, মাটি গুণে সবকিছু হয়। কোনো গাছে 1 কেজি, কোনো গাছে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি এরকম হয়। বিভিন্ন গাছে বিভিন্ন রকমের রস আসে। 80 কেজি 90 কেজি এরকম রস নামছে। এটা থেকে আপনার গুড় নামে আপনার 12 কেজি 15 কেজি গুড় নামে। খেজুরের গুড় আমরা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি। সঠিক প্রণোদনা পেলে টাঙ্গাইলের গুড় এবং টাঙ্গাইলের খেজুরের রস যেটা, এটা স্বীকৃতিও পেতে পারে। কাঁচা রসে নিপা ভাইরাসের সংক্রমণের সংখ্যায় সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান চিকিৎসকদের। নিপা ভাইরাসের ফ্যাটালিটি খুব খারাপ। বর্তমানে শুরু থেকে বাংলাদেশে যতগুলো রোগী নিপা ভাইরাস আক্রান্ত হয়েছে তার মধ্যে প্রায় 72% উপরে মারা গেছে। খেজুর রস আমরা খেতে পারবো, একবার খেতে পারবো না তা না, সেটা আমরা অবশ্যই ফুটিয়ে খেতে হবে। কোনোভাবেই কাঁচা খেজুর রস খাওয়া যাবে না। জেলায় উৎপাদিত খেজুরের গুড়ের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা থাকায় গাছের সংখ্যা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। প্রচুর পরিমাণে খেজুরের চারা রোপণের কর্মসূচি আমরা প্রতি বছরই পালন করে থাকি, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যাতে খেজুরের রস এবং খেজুরের গুড় তারা সবাই এটা পায় এবং এটার থেকে বঞ্চিত না হয়। কৃষি বিভাগ ও উদ্যোক্তাদের সহযোগিতায় খেজুরের রস ও গুড় টাঙ্গাইলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।